আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জীববিজ্ঞান বইয়ের যে অষ্টম অধ্যায়টা রেচন প্রক্রিয়া, তার যে বোর্ড সিকিউ কোশ্চেনগুলো আছে, আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে যে কোশ্চেনটা আছে দেখো, যশোর বোর্ড ২০২৫ কোশ্চেনটা কি বলছে, মানে দেখো দুইটা চিত্র দিছে। একটা হচ্ছে দেখো এটা এটা দেখতে কেমন, এটা হচ্ছে ট্রাকিয়া, এখান থেকে কিসের মতো দেখতে, এটা হচ্ছে ফুসফুস, বায়বীয় অঙ্গ। মানবদেহের বায়বীয় অঙ্গের নাম কি? ফুসফুস। আর এটা দেখো সিমের বিচিন্ন একটা স্ট্রাকচার, এর মধ্যে দেখা যায় ইউরেটার দেখা যাচ্ছে, বাইরের উত্তল অংশ দেখা যাচ্ছে, আর এখান থেকে ধমনী এবং শিরা বের হয়ে আসতেছে। তাহলে এটা কি? এটা হচ্ছে কিডনি বা বৃক্ক। ঠিক আছে, তো মোটামুটি উদ্দীপক অ্যানালাইসিস করা শেষ। আমাদের কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে ক নম্বর কোশ্চেনে বলছে যে পেলভিস কি। ক নম্বরের কোশ্চেনে কি বলছে, পেলভিস কি। আচ্ছা দেখো পেলভিস কি, আমরা জানি কি বৃক্ক হচ্ছে মানবদের প্রধান রেচনাঙ্গ। এর গঠন এবং কার্যকরী একক কি? নেফ্রন। ঠিক আছে, নেফ্রন কি করে? মূত্র তৈরি করে। আর মূত্র বাহিত হয় কিসের মাধ্যমে? ইউরেটারের মাধ্যমে। আর ইউরেটারের মাথায় বা শীর্ষ মুখে যে ফানেল আকৃতির প্রশস্ত অংশ, সেটাকে কি বলতেছি আমরা? পেলভিস। তাহলে পেলভিস কি? ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ। ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে কি বলতেছি আমরা? পেলভিস বা রেনাল পেলভিস। ঠিক আছে, দেখো কি বলছে, বৃক্কের ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে কি বলতেছি আমরা? রেনাল পেলভিস বা শুধু পেলভিস। দেখো পরের কোশ্চেনে কি বলছে, পরের কোশ্চেনে বলছে যে অসমো রেগুলেশন বলতে কি বুঝো। আসো অসমো রেগুলেশন ওয়ার্ডটাকে ভাঙি। অসমো রেগুলেশন এটাকে ইংলিশে লেগে আসে অসমো প্লাস রেগুলেশন। ঠিক আছে, তো অসমো রেগুলেশনকে বাংলা কি পেলাম? অসমো প্লাস রেগুলেশন। অসমো ওয়ার্ডটা আসছে অসমোসিস। অসমোসিস মানে কি? অভিস্রবণ। আর রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ বা সেটাকে সাম্য অবস্থায় নিয়ে আসা। ঠিক আছে, তো অসমোসিস ওয়ার্ডটা আসছে অভিস্রবণ থেকে, আর রেগুলেশন মানে হচ্ছে নিয়ন্ত্রণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো অসমো রেগুলেশন মানে কি? অভিস্রবণের নিয়ন্ত্রণ, এরকম কাছাকাছি একটা মিনিং চলে আসে। তো আসো অভিস্রবণ মানে কি? যখন মানবদেহে বা যে কোনো কোষে একটা আংশিক বৈষম্যবেদ্য পর্দা থাকে, এর এক পাশে দুই পাশে দুইটা দ্রবণ থাকে, এক পাশের ঘনত্ব বেশি আর এক পাশের ঘনত্ব কম। তো সেখান থেকে দ্রাবক বা পানি নিম্ন ঘনত্বের স্থান থেকে উচ্চ ঘনত্বের স্থানে যখন যায়, সেটাকে বলতেছি আমরা অভিস্রবণ। আর যে নিম্ন ঘনত্বের থেকে উচ্চ ঘনত্বের স্থানে যে পানিটা যাচ্ছে, সেটা হচ্ছে কিসের কারণে হয়? একটা চাপের ফলে হয়। সেই চাপটাকে বলতেছি আমরা অভিস্রবণিক চাপ। এখন অভিস্রবণিক চাপের সমান এবং বিপরীত পরিমাণ যদি আমি চাপ দিতে পারি, তাহলে অভিস্রবণ হবে না। পানি এক কোষ থেকে পাশের কোষে যাবে না, এক দ্রবণ থেকে পাশের দ্রবণে যাবে না। তাহলে যখন আমি অসমো রেগুলেশন বা অভিস্রবণকে আমি নিয়ন্ত্রণ করব, তখন এর মানে কি বোঝায়? পানি কখন যাবে কখন যাবে না সেটাকে আমি রেগুলেট করতেছি। ঠিক আছে, তো আমরা কি জানি, বৃক্ক হচ্ছে প্রধান অঙ্গ যেটা আমাদের মূত্র তৈরি করে, আর মূত্রের মাধ্যমে দেহের অতিরিক্ত পানি বৃক্ক বের করে দেয়। যখন আমাদের দেহে যখন পানির পরিমাণ কমে যাবে, তখন বৃক্ক কি করবে? এই পানির ভারসাম্য রক্ষার জন্য, যাতে দেহে পানির পরিমাণ নর্মাল থাকে, সে মূত্রে পানির পরিমাণ কমায় দিবে। মূত্রে পানির পরিমাণ কমায় দিলে কি হবে? মূত্রের ঘনত্ব বৃদ্ধি পাবে। তো দেখো অসমো রেগুলেশন কি বলছে, দেখো জীবদেহে পানি ও লবণের ঘনত্ব ও পরিমাণ এমনভাবে নিয়ন্ত্রিত হয় যাতে দেহে অভিস্রবণিক চাপ বা অভিস্রবণ চাপ অপরিবর্তিত থাকে। এই প্রক্রিয়ার নামই অসমো রেগুলেশন বা পানি সাম্য। কি বললাম? অভিস্রবণিক চাপ যাতে নর্মাল থাকে, সেই জন্য পানি এবং লবণের ঘনত্ব প্রয়োজন অনুযায়ী এমনভাবে চেঞ্জ করা হয় যাতে অভিস্রবণিক চাপটা নর্মাল থাকে, অভিস্রবণটা নর্মাল থাকে, দেহে পানি এবং লবণের পরিমাণটা নর্মাল থাকে। ঠিক আছে, এটা কিভাবে করা হয়? যেমন ধরো বললাম, যখন দেহে পানির পরিমাণটা কমে যাবে, তখন কিডনি কি করবে? মূত্রের মধ্যে পানির পরিমাণটা কমায় দিবে। মূত্রের পানির পরিমাণ কমে গেলে মূত্রে ঘন হবে, গাঢ় হবে, সেক্ষেত্রে দেহে পানির পরিমাণ আবার বৃদ্ধি পাবে। তো এটা কি বলছে দেখো, দেখো জীবদের সার্বিক কাজ সম্পাদন করার জন্য কি দরকার? পানি দরকার। আবার মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ পানি দেহ থেকে বেরিয়ে যায়। কিসের মাধ্যমে বেরিয়ে যায়? মূত্রের মাধ্যমে। আর মূত্র তৈরি করে কে? কিডনি। কিন্তু পানির পরিমাণ যখন কমে যায়,
পানির পরিমাণ যখন কমে যায় নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় পানির সমতা বজায় থাকে। পুনঃশোষণ মানে কি, সে মূত্রে যাইতে চাইতেছে কিন্তু সে পানিটাকে আবার টেনে এনে বৃক্কের মধ্যে মানে দেহের মধ্যে সে নিয়ে আসতেছে। ঠিক আছে, তো কি বললাম, বৃক্কের নেফ্রনের মাধ্যমে সে পুনঃশোষণ করে পানির সমতা বজায় রাখে, ফলে অবিশ্রবণিক চাপটা নর্মাল থাকে। এভাবে অসমোরেগুলেশনের মাধ্যমে দেহের পানি সাম্য নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তারপর আসো গ নম্বর কোশ্চেনে কি বলছে। গ নম্বর কোশ্চেনে বলছে আর অঙ্গটির গঠন কার্যগত আর অঙ্গটির কার্যগত এককের গঠন ব্যাখ্যা করো। আর অঙ্গটা কি বলছে দেখো, দেখো আর অঙ্গটা কি বলছিলাম, এটা দেখতে স্ট্রাকচারটা অনেকটা সিমের বিচির মতো। এখান থেকে বের হইতেছে ইউরেটার, ঢুকতেছে হচ্ছে রেনাল ধমনী, বের হইতেছে আবার রেনাল শিরা, দেখতে সিমের বিচির মতো। তাহলে এই স্ট্রাকচারটা কি হবে, অঙ্গটা কি হবে, কিডনি বা বৃক্ক। এখন কি বলছে, কিডনি বা বৃক্কের গঠন কার্যগত এককের গঠন ব্যাখ্যা করো। কিডনির কার্যগত এককের গঠন ব্যাখ্যা করো। আমরা কি জানি, কিডনি গঠনগত এবং কার্যগত এককের নাম কি, নেফ্রন। তাহলে গ নম্বর কোশ্চেনে কি চাইছে, নেফ্রনের গঠন ব্যাখ্যা করো। এককটা কি, নেফ্রন। নেফ্রনের গঠন ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে আসো নেফ্রনের গঠনের আগে হচ্ছে গঠন ব্যাখ্যা করলে যে কোনো গঠন বললে আগে লাগবে হচ্ছে চিত্র। চিত্র ছাড়া গঠন ব্যাখ্যা করা মানে মার্ক কম আসে, কিন্তু মোটামুটি ম্যাডাম 1-2 চাইলে দিতে পারে, কিন্তু যখন তুমি একটা চিত্র দিবা সেই কোশ্চেনটা হচ্ছে ফুলফিল হয়। তো গঠনগত চিত্র চাইলে আগে কি হবে, চিত্র দেওয়া লাগবে। আসলে নেফ্রনের যে চিত্রটা সেটা একটু আলোচনা করি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা নেফ্রনের চিত্র, যেটা হচ্ছে কিডনির গঠনগত এবং কার্যগত একক। তো কিডনিতে কি হয়, ধমনীগুলো প্রবেশ করে, এই ধমনীগুলোকে কি বলতেছি আমরা, অ্যাফারেন্ট ধমনী হিসেবে সে কিডনির নেফ্রনে প্রবেশ করে। এই ধমনীগুলো এই যে পেয়ালার মতো গঠন, একে বলতেছি আমরা বোমেন্স ক্যাপসুল। পেয়ালার মতো গঠনকে কি বলতেছি, বোমেন্স ক্যাপসুল। এই অ্যাফারেন্ট ধমনী বোমেন্স ক্যাপসুলে আইসা সে কৌশিক জালিকার গঠন তৈরি করে। এই কৌশিক জালিকা কি বলতেছি আমরা, গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস থেকে আবার সে ইফারেন্ট ধমনী হিসেবে বোমেন্স ক্যাপসুল থেকে বের হয়ে যায়। কি বললাম, গ্লোমেরুলাস থেকে আবার ইফারেন্ট ধমনী হিসেবে সে বের হয়ে যায় গেল। তারপর হচ্ছে বোমেন্স ক্যাপসুল থেকে যে পেঁচানো একটা স্ট্রাকচার দেখতেছো, এই পেঁচানো স্ট্রাকচারটাকে কি বলতেছি আমরা, নিকটবর্তী পেঁচানো নালিকা বা গোড়াদেশীয় পেঁচানো নালিকা। যেহেতু এটা বোমেন্স ক্যাপসুলের কাছাকাছি, তাই এটাকে বলতেছি আমরা নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, এবার আসো নিকটবর্তী পেঁচানো নালিকা এখানে এসে একটু শুরু হয়ে গেল, শুরু হয়ে একটি টিউব বা লুপ বা ফাঁস একটা স্ট্রাকচার তৈরি করতেছে। একে বলতেছি আমরা হেনলির লুপ বা ইংলিশে বললে লুপ অফ হেনলি। ঠিক আছে, এই লুপ অফ হেনলি এখান থেকে দেখো আবার সে প্রসারিত হয়েছে। লুপ অফ হেনলি এখান থেকে সে আবার প্রসারিত হয়ে এখানে আবার সে পেঁচানো শুরু করছে। ঠিক আছে, লুপ অফ হেনলি থেকে আবার সে পেঁচানো শুরু করছে। এই যেহেতু এই পেঁচানো গঠনটা বোমেন্স ক্যাপসুল থেকে দূরে, তাই এটাকে বলতেছি আমরা দূরবর্তী পেঁচানো নালিকা বা প্রান্তীয় পেঁচানো নালিকা। ঠিক আছে, এই প্রান্তীয় পেঁচানো নালিকা শেষে কোথায় এসে শেষ করবে, সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকা কি করে, যে নেফ্রনের যেই মূত্রটা তৈরি হয়েছে সেটা এই সংগ্রাহক নালিকা সংগ্রহ করে ইউরেটার হয়ে সে মূত্রথলিতে পাঠায়। ঠিক আছে, তো সংগ্রাহক নালিকা এসে এই নেফ্রনের দূরবর্তী পেঁচানো নালিকাটা শেষ হয়। তো এটা হচ্ছে নেফ্রনের চিহ্নিত চিত্র। এবার আসলে এর গঠন যদি ব্যাখ্যা করি, একটা নেফ্রনের দুইটা পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউবিউল। প্রথমে দেখো যে নেফ্রনের যে সংজ্ঞা বলছে ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ, ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কার্যকরী একক। ইউরিনিফেরাস নালিকাও বলতে পারে, অনেকে ডিরেক্ট বলে বৃক্কের গঠনগত এবং কার্যকরী এককের নাম হচ্ছে নেফ্রন। মানবদের নেফ্রনের সংখ্যা কত, এক বৃক্কে বা প্রতি বৃক্ষে 10 থেকে 12 লাখ। প্রতি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত, 10 থেকে 12 লাখ। তারপর আসো একটি নেফ্রনের কয়টা পার্ট, দুইটা পার্ট, একটা হচ্ছে রেনাল কর্পাসল আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। একটা হচ্ছে রেনাল কর্পাসল যেটা হচ্ছে ইউরিন তৈরি করে, আরেকটা ইউরিন বা মূত্র তৈরি করে, আরেকটা হচ্ছে রেনাল টিউবিউল যেটা হচ্ছে মূত্রটাকে সে বাহিত করে নিয়ে যায়। ঠিক আছে, রেনাল কর্পাসল আবার কি নিয়ে তৈরি, একটা হচ্ছে গ্লোমেরুলাস আর একটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল।
বোমেন্স ক্যাপসুল হচ্ছে পেয়ালা আকৃতির গঠন, আর গ্লোমেরুলাস কি ওই যে অ্যাফারেন্ট আর্টেরিয়ল বা অ্যাফারেন্ট ধমনীটা যেটা আসছিল সেটা যে কৌশিক জালিকাটা গঠন করছিল এবং ইফারেন্ট ধমনী হিসেবে বের হয়েছিল ওই যে কৌশিক জালিকা সেটাকে আমরা বলতেছি গ্লোমেরুলাস। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, বোমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল আর এটা হচ্ছে গ্লোমেরুলাস, কৌশিক জালিকাটা মাঝখানে আর চারপাশ থেকে ঘিরে আছে কে বোমেন্স ক্যাপসুল। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, বোমেন্স ক্যাপসুল হচ্ছে দুই স্তর বিশিষ্ট, বোমেন্স ক্যাপসুল কি দুই স্তর বিশিষ্ট পেয়ালা আকৃতির মতো গঠন, দুই স্তর বিশিষ্ট পেয়ালা আকৃতির গঠন। এগুলো হচ্ছে গ্লোমেরুলাস কি একটা হচ্ছে কৌশিক জালিকা, গ্লোমেরুলাস কি কৌশিক জালিকা রেনাল ধমনী থেকে সৃষ্ট অ্যাফারেন্ট আর্টেরিয়ল বা অ্যাফারেন্ট ধমনী সেগুলো ক্যাপসুলে প্রবেশ করে কি করে কৌশিক জালিকা বা কৌশিক নালী তৈরি করে। এটা সংখ্যা কত 50টি। অ্যাফারেন্ট ধমনী কি করলো বোমেন্স ক্যাপসুলে প্রবেশ করলো, প্রবেশ করে কৌশিক জালিকা তৈরি করলো যাকে বলতেছি গ্লোমেরুলাস। সেই গ্লোমেরুলাস থেকে আবার কি হয় ইফারেন্ট ধমনী হিসেবে বের হয়ে যায় ক্যাপসুল থেকে, ইফারেন্ট ধমনী হিসেবে ক্যাপসুল থেকে বের হয়ে আসে। ঠিক আছে, তারপর বলতেছে গ্লোমেরুলাস হচ্ছে ছাঁকনির মতো কাজ করে, যেহেতু এটা হচ্ছে ক্যাপিলারি, এখানে অ্যাফারেন্ট ধমনী থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো নিয়ে আসে সে, আর গ্লোমেরুলাস সেগুলোকে ছাঁকনির মতো কাজ করে সেখান থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আর পানিকে আলাদা করে বাকি যেই পদার্থগুলো আছে রক্তের প্রয়োজনীয় পদার্থ এবং রক্ত সেটা হচ্ছে ইফারেন্ট ধমনী দিয়ে আবার দেহে প্রবেশ করে। দেখো এখানে লেখা আছে রক্ত থেকে পরিস্রুত তরল তৈরি করে কে গ্লোমেরুলাস, আবার তারপর দেখো রক্ত থেকে পরিস্রুত তরল কে তৈরি করে গ্লোমেরুলাস। তারপর কি বলছে মিশ্রণের মধ্যে যে আবার দেখো বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ ওয়াট একটা আছে কি বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে তৈরি হয়ে সংগ্রাহী নালিকা যে কিনা সংগ্রহ করে পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকা, সংগ্রাহী নালিকা পর্যন্ত বিস্তৃত চওড়া নালিকাটাকে কি বলতেছি আমরা রেনাল টিউবিউল। আবার বলি রেনাল টিউবিউল কি বোমেন্স ক্যাপসুলের অক্ষীয় দেশ মানে পিছন থেকে শুরু করে একদম সংগ্রাহক নালিকা থেকে বা সংগ্রাহী নালিকা থেকে পর্যন্ত বিস্তৃত যে টিউবুলার স্ট্রাকচার তাকে আমরা বলতেছি রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলের আবার তিনটা অংশ, যেটা হচ্ছে বোমেন্স ক্যাপসুলের কাছে তাকে বলতেছি নিকটবর্তী বা গোড়াদেশীয় পেঁচানো নালিকা, যেটা হচ্ছে হেনলির লুপ সংকুচিত এলাকা বা লুপ বা ফাঁস গঠন, আরেকটা হচ্ছে যেটা বোমেন্স ক্যাপসুল থেকে দূরে তাকে বলতেছি প্রান্তীয় পেঁচানো নালিকা। ঠিক আছে, তারপর দেখো ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে, দেখো ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে রক্ত পরিশোধন। ঘ নাম্বার কোশ্চেনে বলছে রক্ত পরিশোধনে পি এবং আর উভয় অঙ্গ ভূমিকা রাখে মূল্যায়ন করো। আসো আইডেন্টিফাই করি কোনটা কি। প্রথমে বলছি এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে হলো ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস আর ব্রঙ্কাস থেকে শেষে এই যে স্ট্রাকচারটা এটা কি হবে ফুসফুস। আর দ্বিতীয় যে অঙ্গটা দেখতেছো এটা দেখো সিমের বিচির মতো, এটা দেখতে হচ্ছে সিমের বিচির ন্যায়, আর এখান থেকে বের হইতেছে ইউরেটার আর ঢুকতেছে রেনাল ধমনী, আবার বের হইতেছে হচ্ছে রেনাল শিরা, দেখতে হচ্ছে সিমের বিচির মতো। তাহলে এই স্ট্রাকচারটার নাম কি হবে, এটা হবে কিডনি বা বৃক্ক। ঠিক আছে, তো আসো কিডনি বা বৃক্ক। এখন বলছে যে দেহে রক্ত পরিশোধনে পি অর্থাৎ ফুসফুসের ভূমিকা এবং আর অর্থাৎ কিডনি উভয়ের ভূমিকা রয়েছে। তো দেখো ফুসফুস কি কাজ করে আগে সেটাতে আসি। ফুসফুস হচ্ছে মানবদের বায়বীয় অঙ্গ। তো আমাদের যে পরিবেশ থেকে আমরা যে বাতাসটা গ্রহণ করি সেটা হচ্ছে মূলত অক্সিজেন নেওয়ার জন্য, অক্সিজেনযুক্ত বাতাস আমরা গ্রহণ করি। আর দেহে বিপাক ক্রিয়ার মাধ্যমে যে গ্লুকোজ ভেঙে বা খাদ্যবস্তু জারিত হয়ে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা কি হয় একটা দূষিত পদার্থ, সেটা পরিশোধন করে কে ফুসফুস। আর ওই দূষিত পদার্থ বা কার্বন ডাইঅক্সাইড আর পরিশোধিত পদার্থ বা অক্সিজেন দুইটাই বাহিত হয় কার মাধ্যমে রক্তের মাধ্যমে। ঠিক আছে, তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এই দুইটা পরিশোধন করে কে ফুসফুস। আবার আসো কিডনি, কিডনিকে আমাদের দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এগুলো হচ্ছে তৈরি হয় বিপাক ক্রিয়ার মাধ্যমে যকৃতে। আর এই বিপাক ক্রিয়ার মাধ্যমে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়েছিল, রেচন পদার্থগুলো তৈরি হয়েছিল, এগুলো যদি দেহে জমা থাকে একসময় দেখা যাবে বিষক্রিয়া ঘটতেছে, একসময় মৃত্যু হইতে পারে। তো এইসব যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ সেগুলোকে দেহ থেকে বের করে কে কিডনি বা বৃক্ক। ঠিক আছে, তো আসো দেখো এখানে কি বলছে পি ও আর যথাক্রমে ফুসফুস, পি হচ্ছে ফুসফুস আর হচ্ছে বৃক্ক, মানে অর্গানগুলো আগে বলছি অঙ্গ। পি
পি কি ফুসফুস আর হচ্ছে বৃক্ক। রক্ত পরিশোধনে দুইটারই ভূমিকা রয়েছে। প্রথমে আসি হচ্ছে ফুসফুসের ভূমিকা। ফুসফুস কি করে? শ্বসনের সময় গৃহীত অক্সিজেন, শ্বসনের সময় আমরা প্রশ্বাসে কি গ্রহণ করি? অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেন কোথায় যায়? কোষে। কোষে কি হয়? জারণ প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে? খাদ্যের জারণ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইড কি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা প্রথমে কোষ আবরণ ভেদ করে লসিকাতে আসে, লসিকা থেকে কোষিক নালিকার প্রাচীর ভেদ করে রক্ত রসে আসে। মানে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডটা কোষে তৈরি হয়ে সেটা কই আসে? রক্তে আসে। ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তে দুইভাবে বাহিত হইতে পারে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি, সেখানে পটাশিয়াম বাইকার্বনেট, আর রক্তরস বা প্লাজমা, সেখানে সোডিয়াম বাইকার্বনেট রূপে সে বাহিত হয়। এই বাহিত হয়ে কোথায় আসলো? ফুসফুসে আসলো। ফুসফুসে আসার পর কি হবে? ফুসফুসের নিচে সে ব্লাডে আসে, এবং ব্লাড থেকে কোথায় যাওয়া লাগবে? ফুসফুসের অ্যালভিওলাস বা যে বায়ুথলি সেখানে যাওয়া লাগবে। সেখান থেকে কীভাবে যায়? প্রথমে সে কৌশিক নালী ভেদ করে, তারপর বায়ুথলি ভেদ করে ফুসফুসে যায়। এই ফুসফুস থেকে আবার সে পরিবেশে নিষ্ক্রান্ত হয়। তাহলে কি বুঝলাম? ফুসফুস কি করে? অক্সিজেন নেয়, ওই অক্সিজেন জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যা বিষাক্ত পদার্থ, যা সোডিয়াম এবং পটাশিয়াম বাইকার্বনেট রূপে বাহিত হয়ে ফুসফুসে আসে। ওই ফুসফুস থেকে আবার সে পরিবেশে বের করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে রক্ত পরিশোধন করলো কার্বন ডাইঅক্সাইড। আবার আসে এবার হচ্ছে বৃক্ক। বৃক্ক কিভাবে কাজ করে? দেখো, বৃক্কের কিভাবে কাজ করে। রক্ত যখন বৃক্কের রেনাল কর্পাসলে প্রবেশ করে, রেনাল কর্পাসল কি বলছিলাম? এটা মূত্র তৈরি করে, আর রেনাল টিউবিউল কি করে? সেই মূত্রকে বহন করে নিয়ে যায়। রেনাল কর্পাসলে প্রবেশ করে, সেখান থেকে গ্লোমেরুলাস কিভাবে কি কাজ করে? ছাকনির মতো কাজ করে রক্ত থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো সে আলাদা করলো। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো কি কি আবার বলি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। এটা হচ্ছে এমসিকিউর জন্য আসে, যার কারণে বারবার বলতেছি। ঠিক আছে, তো গ্লোমেরুলাস কি করলো? নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের করে দিল। তারপর বাকি থাকে রক্ত হচ্ছে পরিশোধিত। এই পরিশোধিত রক্ত কি হয়? ইফারেন্ট ধমনী হয়ে আবার দেহে প্রবেশ করে। কি বললাম? ইফারেন্ট ধমনী। দেখো, প্রথমে কি বলছে? রক্ত হচ্ছে গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে পরিশ্রুত তরল তৈরি করে, যাকে বলতেছি আমরা আল্ট্রাফিল্ট্রেট। এই আল্ট্রাফিল্ট্রেটে থাকে হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন ইত্যাদি। তারপর বাকি যে সংগ্রাহক নালিকা, এসব বর্জ্য পদার্থগুলো কোথায় যায়? সংগ্রাহক নালিকার মাধ্যমে পেলভিস হয়ে ইউরেটারে প্রবেশ করে। বাকি যে বর্জ্য পদার্থগুলো কি হয়? পেলভিস হয়ে প্রথমে সংগ্রাহক নালিকায় যায়, সেখান থেকে পেলভিসে যায়, পেলভিস থেকে ইউরেটার হয়ে মূত্রথলিতে মূত্র হিসেবে জমা হয়। আবার যে বাকি যে পরিশ্রুত রক্ত, সেটা কি হয়? ইফারেন্ট ধমনী হয়ে আবার দেহে প্রবেশ করে। আর কি বলছে? এইসব নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ মানবদের জন্য ক্ষতিকর। এই অপ্রয়োজনীয় ক্ষতিকর বর্জ্য পদার্থ যদি দেহ থেকে নিষ্ক্রান্ত না হয়, এগুলো জমতে থাকে, একসময় বিষক্রিয়া ঘটে, একসময় মৃত্যু হইতে পারে। ঠিক আছে, কি বলছে? অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বর্জ্য পদার্থ মূত্রের সাহায্যে নিষ্ক্রান্তে বা অপসারণে ভূমিকা রাখে কে? বৃক্ক। তাহলে কি বললাম? ফুসফুস বা লাংস কি করে? কার্বন ডাইঅক্সাইড সে রক্ত থেকে পরিশোধন করে। আর বৃক্ক কি করে? আমাদের রক্ত থেকে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আছে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, সেগুলোকে সে রক্ত থেকে পরিশোধন করে। তাহলে রক্ত পরিশোধনে দুইটারই ভূমিকা রয়েছে, বৃক্ক এবং ফুসফুস দুইটারই ভূমিকা রয়েছে। তো ঘ নম্বর প্রশ্ন এতটুকুই ছিল। তো আজকের পর্ব এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।